নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন। আর শেয়ার করুন, লাইক করুন, বন্ধু বান্ধবদের দেখতে বলুন। আমরা মতামত আজকে শুরু করছি। আজকের মতামতের শীর্ষক মোদি ভক্তদের বা ভক্তকুলের গোমূত্র প্রেম, গোবরের জন্য ভালোবাসা। আজকে যে গল্প বলবো তাতে আপনাদের মুখ হাঁ হতে হতে এত বড় হয়ে যেতে পারে সেখানে মাছি ঢুকে যাবে। কাজেই আগেই মুখটাকে বন্ধ করে নিন। হ্যাঁ, ভারতবর্ষের প্রশাসনিক বিজ্ঞান গবেষণার ইতিহাসে কিছু ঘটনা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে যেখানে থাকে, একদিকে থাকে প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস আর অধিকাংশই যার কুসংস্কার, আর অন্যদিকে আধুনিক বিজ্ঞান আর প্রশাসনিক স্বচ্ছতা। মধ্যপ্রদেশের জব্বলপুরে নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটি, নানাজি দেশমুখ মাথায় রাখবেন আরএসএস এর খুব বড় নেতা ছিলেন। নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে গোমূত্র ও পঞ্চগব্য, আপনারা এই কথাটা শুনেছেন। আমাদের সাধারণভাবে পুজো ইত্যাদিতে পুরোহিত মশাই পঞ্চগব্য বলে একটা ব্যাপার বলতেন, এবং আমাদের বড়রা যারা, তারা, আমার বাবা কোনোদিন করেননি, কিন্তু বড়রা যারা, তারা বাজারে গিয়ে কিছু দোকান থাকতো যেখানে এই জিনিসটা পাওয়া যেত, পঞ্চগব্য। তো সেখানে নাকি গোমূত্র, গোবর ইত্যাদি ইত্যাদি থাকতো, একসঙ্গে মেশানো একটা ব্যাপার, দুধ টুধ ইত্যাদি। তো গোমূত্র পঞ্চগব্য সংক্রান্ত গবেষণা প্রকল্পটা সেই টানাপোড়েনের একটা প্রকট কিম্ভূতকিমাকার হাস্যকর উদাহরণ হয়ে থেকে যাবে। 2011 সালে ঢাক ঢোল বাজিয়ে এই প্রকল্পের 2016 সালে ঢাক ঢোল বাজিয়ে এই প্রকল্পের সূচনা হয়েছিল। প্রাচীন সনাতন চিকিৎসা শাস্ত্রে নাকি গোমূত্র আর গোবরই সবচেয়ে বড় উপাদান, সেই জন্যই নাকি গোমাতা শব্দটা এসেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2026 সালে দাঁড়িয়ে তার ফলাফলটা কি হলো? এক চরম বৈজ্ঞানিক ব্যর্থতা, বিপুল পরিমাণ জন অর্থের অপচয় আর প্রশাসনিক দুর্নীতি। সেই পুরনো গল্প যা নিয়ে 2014 সালে আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলেছিলেন, না খাউঙ্গা না কানে দুঙ্গা। এক গভীর ক্ষত বিজ্ঞানের, যুক্তিবাদের, মানুষের সাধারণ বোধ বিবেচনার। যে দেশে ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসার খরচ যোগাতে ভিটেমাটি চাটি হয়ে যাচ্ছে, সেখানে 3.5 কোটি টাকা খরচের 10 বছরের গবেষণা মুখ থুবড়ে পড়েছে, আর সেসব এখন কেবল খাতা কলমে সীমাবদ্ধ। একে জাতীয় বিপর্যয় বললে ভুল বলা হবে। অবশ্য সব থেকে বড় জাতীয় বিপর্যয় তো সেদিনই হয়ে গেছে যেদিন আমরা এক কুসংস্কারাচ্ছন্ন প্রধানমন্ত্রীকে পেয়েছিলাম, যিনি গণেশের মাথায় হাতে শুল লাগানোকে প্লাস্টিক সার্জারি বলে মনে করেন, যিনি A+B² মধ্যে একটা এক্সট্রা 2AB খুঁজে পান, যাকে আমরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দেখে যাচ্ছি। আমরা জওহরলাল নেহেরুকে দেখেছি, তিনি ভাখরা নাঙ্গল ড্যাম উদ্বোধন করছেন। আমরা তারপরে এক গুচ্ছ আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এরকম মাথায় ছাই মেখে, ভস্য মেখে, ডমরু বাজাতে বাজাতে বেরোচ্ছে, এখানে ধ্যান করছে, সেখানে ধ্যান করছে, সারাক্ষণ কোনো না কোনো মন্দিরে তিনি আছেন। মন্দিরে যাবার জন্যে, মন্দিরে যাওয়াটা অন্যায় নয়, এবং মন্দিরে যাবার যারা যাবেন তারা তো যাবেনই, কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি এত সময় কোথা থেকে পান? সারাক্ষণই মন্দির উদ্বোধন আর মন্দির মন্দির করে চলেছেন। এখন সোমনাথ মন্দিরে তিনি ডমরু বাজাচ্ছেন। অদ্ভুত ব্যাপার। 1000 বছর আগে উনি ঠিক সেই জায়গাটা পেয়ে গেছেন। ইতিহাস বলছে, গবেষণা বলছে, যে জায়গায় প্রথম সোমনাথ মন্দির হয়েছিল সেই জায়গা এখনো পর্যন্ত বোঝাই যায়নি ঠিক কোন জায়গাটাতে ছিল, কারণ তারপরে সোমনাথ মন্দির বহুবার পুনর্নির্মিত হয়েছে, এবং একই জায়গায় নির্মাণ হয়েছে তাও নয়, নির্মাণের জায়গাও সরে গেছে, কিন্তু উনি খুঁজে পেয়েছেন, উনি খুঁজে পেয়ে যান এই সমস্ত। তো 2016 সালে মধ্যপ্রদেশে সরকারি খরচে জব্বলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে একটা স্পেশাল গবেষণা প্রকল্প হাতে নেওয়া হলো।
এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পঞ্চগব্য, মূলত গোমূত্র, গোবর, দুধ, দই এবং ঘিয়ের সংমিশ্রণ এটা ব্যাপার। সেটাকে ব্যবহার করে ক্যান্সার এবং অন্যান্য মারাত্মক রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। আচ্ছা, এটা নতুন কিছু নয়। বহু বছর ধরে বেনারসের একটা ঠকবাজ একটা সংস্থা ভারতের বিভিন্ন জায়গাতে ওই পঞ্চগব্য দিয়ে ক্যান্সার সারানোর ওষুধ বিক্রি করতেন। আমাদের কলকাতাতেও করেছেন এবং আমি নিজের চোখে দেখেছি। আমরা সেখানে যুক্তিবাদী হিসেবে সেখানে বিরোধিতা করতে গেছি। আমি নিজের চোখে দেখেছি একটা মানে ন্যাশনাল মিডিয়া তখন রমরম করে চলছে, এরকম একটা মিডিয়ার একজন একজন একেবারে মানে নাম করলেই সবাই চিনতে পারবেন, একজন মহিলা সাংবাদিক। তিনি তার বাবা ক্যান্সার আক্রান্ত, তার জন্য কিনতে গেছেন ওই পঞ্চগব্য, গরুর গোচনা খেয়ে ক্যান্সার সারবে, সেটা তিনি বিশ্বাস করে ওটা নিতে গেছেন। পরে সুপ্রিম কোর্টের আদেশে সেটা বন্ধ হয়ে যায়। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রকল্পের জন্য 8 কোটি টাকার একটা প্রস্তাব পেশ করেছিল এবং সঙ্গে সঙ্গে রাজ্য সরকার প্রাথমিক পর্যায়ে 3.5 কোটি টাকা মঞ্জুরও করে দিয়েছে। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে চলা এই প্রকল্পটা নিয়ে তারপর দীর্ঘকাল কোনো আলোচনা না থাকলেও কদিন আগে জেলা প্রশাসনের কাছে একটা আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে, আর তারপরেও একটা তদন্ত শুরু হয়েছে। মূলত এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কিছু অশান্তির খবর ছিলই। সেই ভাগ না পাওয়া কেউ একজন কিছু ডকুমেন্টস নিয়ে মামলা করার হুমকি দিলে জেলা প্রশাসন আগেভাগে তদন্ত শুরু করে দিয়েছে। মানে প্রেসে চলে যাবে, চলে যাবে, সেখান থেকে তার চেয়ে বাবা আমরাই বার করছি। তা বিভাগীয় কমিশনের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক রঘুবর মারাভি এনার নেতৃত্বে একটা দল গঠন করা হয়েছে যারা এটাকে তদন্ত করবে এবং সেই দলের অনুসন্ধান রিপোর্ট বেরিয়ে এসেছে 2016 ইত্যাদির পর থেকে। যে গবেষণার যে মৌলিক উপকরণের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যা সেই সময় বাজার দরের চেয়ে বেশ কয়েক গুণ বেশি। মানে গোবর, গোমূত্র, মাটির পাত্র, কাঁচামাল এবং কিছু খুব সাধারণ যন্ত্রপাতি, এর আর কি যন্ত্রপাতি হবে, তার নামে খরচ দেখানো হয়েছে 1,92,00,000 টাকা। গোবর টোবর কেনার খরচ হচ্ছে 1,92,00,000 টাকা। আর বলা হচ্ছে সেসব নাকি টেন্ডার দিয়ে কেনা হয়েছে। টেন্ডার দিয়ে মোদিজির কোন বন্ধু এই বরাত মানে গরুর হিসি আর গোবর বিক্রি করার কাজটা পেয়েছিল আমরা জানি না, কিন্তু তদন্তকারীদের মতে সেই সময়ের বাজার দর অনুযায়ী এই জিনিসগুলোর সেই সময়ের দাম কিছুতেই 15 থেকে 20 লক্ষ টাকার বেশি হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সেটা 1 কোটির উপরে ছাড়িয়ে গিয়েছিল। কেবল উপকরণের দামেই চমকে যাবেন না, প্রকল্পের অন্যান্য খাতেও খরচ অদ্ভুত সমস্ত ধরন পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী গবেষণার প্রয়োজনে প্রকল্পের কর্মকর্তারা 23 থেকে 24 বার বিমানে ভ্রমণ করেছেন। হতেই পারে একটা গবেষণা, যেরকম ধরুন আপনি যদি ইতিহাস গবেষণা করেন, যদি সেরকম কোনো গবেষণা হয় যাতে কোনো একটা গাছ পাতা তার জন্য উত্তর পূর্বাঞ্চলে যেতে হচ্ছে কি বিদেশে যেতে হচ্ছে, হতেই পারে। তো কর্মকর্তারা 23-24 বার বিমানে ভ্রমণ করেছেন। কোথায় গিয়েছেন? গোয়া এবং বেঙ্গালুরু। তো গোয়ার সৈকতে বা গবেষণা টিমের দুজনের বেঙ্গালুরুতে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই গরুর হিসি আর গোবরকে ওষুধে রূপান্তরিত করা হয়েছে। আমি বলছি না, এসব দুষ্টু লোকজন বলছে। তদন্ত রিপোর্ট প্রশ্ন তোলা হয়েছে যে পঞ্চগব্য গবেষণার সাথে গোয়া বা বেঙ্গালুরুর মতো শহরে আকাশপথে বেড়ানোর কি সম্পর্ক ছিল। হ্যাঁ, গোয়ার উপকূলে কদিন আগে আমার বন্ধুস্থানীয় দাদা বিজ্ঞানী, তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি বিজ্ঞান গবেষণার জন্য যাননি, ছুটি কাটাতে গিয়েছিলেন, অভিজিৎ চক্রবর্তী। তো আমাদের এই বিজ্ঞানীরা গোয়ার সমুদ্র তটে দাঁড়িয়ে গরুর হিসি বা গরুর গোবর থেকে কি উদ্ভাবন করতে গিয়েছিলেন জানা নেই। তো এগুলো কোন কাজ করেছে, কোন কাজে লেগেছে? এছাড়া বরাদ্দ করা বাজেটের বাইরে প্রায় 7.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি, একটা 4 চাকার গাড়ি কেনা হয়েছিল, যা মূল প্রজেক্টে ছিল না। মানে 4 চাকার গাড়িটা মূল প্রজেক্টে ধরা ছিল না। মানে একেবারে টাটকা গরুর হিসি বা গোবর জোগাড়ের জন্য একটা নিজস্ব গাড়ি লাগবে, সেটা আগে বলা ছিল না। কেবল গাড়ির দাম নয়, গাড়িটার রক্ষণাবেক্ষণ আর জ্বালানি বাবদ আরও 7.5 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। কিন্তু তদন্তকারী দল সেই গাড়িটার বর্তমান অবস্থা, মানে এখন সেটা কোথায় সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় বেচে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই রিপোর্টে বলা হয়েছে। গবেষণাগারের জন্য আসবাবপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতির দাম 15 লক্ষ টাকা আর শ্রমিকের মজুরি বাবদ 3.5 লক্ষ টাকা খরচ করা হয়েছে, যার কোনো মাথা মুন্ডু নেই। মানে সেই শ্রমিক কি কাজ করেছেন তা জানা নেই। আমি বলছি না, রিপোর্ট বলছে।
অতিরিক্ত জেলা সংগ্রাহক রঘুবার বারাবি তার রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয় 8 কোটি টাকা চেয়েছিল, 3.5 কোটি টাকা পেয়েছিল, কিন্তু খরচের সময় কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা হলো 10 বছর আর কোটি কোটি টাকা খরচের পরে সেই ক্যান্সার ওষুধের কি হলো? ওই যে ঘন্টা হুয়া, কিছুই হয়নি। আসলে হিন্দুত্ববাদী সংগঠন, বিভিন্ন সংগঠন এবং কয়েকটা সনাতনপন্থী গোষ্ঠী বছরের পর বছর ধরে এই গোমূত্র আর গোবরের অলৌকিক গুণের প্রচার চালিয়ে আসছে। তাদের দাবি গোমূত্র কেবল পবিত্র নয়, এটা মানুষের শরীরে যে কোনো রোগ সারিয়ে দিতে পারে, আর বিশেষ করে ক্যান্সার সারানোতে নাকি এর ভূমিকা নিয়ে এক ধরনের একটা বিরাট ব্যাপার। এই গুজবটা সচেতনভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের সুশ্রুত সংহিতা বা অষ্টাঙ্গ সংগ্রহ থেকে উদ্ধৃতি দিয়ে দাবি করা হচ্ছে যে গোমূত্র হচ্ছে অমৃত, জীবনের সুধা। আধুনিক ভারতে সেই ধারণাটাকেই একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, ইনস্টিটিউশনাল একটা চেহারা দেওয়ার জন্য কাউপ্যাথি বা পঞ্চগব্য থেরাপির প্রচার করা হচ্ছে। এটা একটা নতুন ব্যাপার, কাউপ্যাথি। হ্যাঁ, এটা একটা তো আছে আমাদের নিউজিল্যান্ড, ওধারে আছে। আপনি গাড়িতে করে, তারা একটা পুরো ডে ট্যুর তারা করায়, আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে সেখানে বসানো হবে। সেখানে দারুণ দারুণ সেই নিউজিল্যান্ডের সেই জার্সি গরুরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত বোলাতে পারেন, তাদের সঙ্গে বসে থাকতে পারেন খানিকটা, তারপরে খাওয়া দাওয়া হবে। সেখানে হয়তো বিফ স্টেকই পাওয়া যাবে, তো সে হোক। কিন্তু এই সমস্ত করার জন্য সারাদিনের একটা ট্যুর, কিন্তু সেখানে কোথাও এই কাউপ্যাথি বলছে আপনার মন ভালো হয়ে যাবে, আপনি ঘুরবেন একটা এত সুন্দর জায়গা, র্যাঞ্চ, এত সবুজ জায়গা, সেখানে গরুরা আছে, সেখানে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, ভালো ওয়াইন আছে, এই সমস্ত। তো এখানে একটা কাউপ্যাথি বা পঞ্চগব্য থেরাপির প্রচার করা হচ্ছে, যা নাকি অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির মতো একটা বিকল্প চিকিৎসা বিজ্ঞান। মানে আচ্ছা, এই বিজ্ঞান কি বলছে এই 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 দাবিগুলো নিয়ে? এই দাবিগুলো বিজ্ঞানের ধোপে টেকে না, ধোপে টেকার কথাও নয়। গবেষণা বলছে যে কাঁচা গোমূত্র পান করা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিভিন্ন অ্যানালিসিসে তাজা গোমূত্রের নমুনায় অন্তত 14 ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যার মধ্যে এসচেরিয়া কোলাই, যেটা ইকোলাই, এছাড়া হাফনিয়া আলভেই বা স্ট্যাফিলোলোকাস এপিডার্মিস এবং ব্যাসিলাস মাইকয়েডের মতো জীবাণু তার মধ্যে আছে, যেটা প্রমাণ করে যে এটা সরাসরি খেলে মারাত্মক পেটের রোগ বা রক্তে সংক্রমণ হতেই পারে। এমনকি গোমূত্র থেকে লেপ্টোস্পাইরোসিস নামে একটা সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে, সেই ঝুঁকি থাকে, যাতে মানুষ মারাও যেতে পারে। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষ খামোখা গোমূত্র খাবে কেন? কোনো বাছুরকে গোমূত্র খেতে দেখেছেন? কোনো গরুও তার সন্তানকে গোমূত্র খাওয়ায় না, কিন্তু গরুরও অধম কিছু মানুষ ওই গোমূত্র গোবর খাওয়ার প্রচার করে। হ্যাঁ, কেন্দ্রীয় ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, CIMAP, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, তাদের গবেষণায় দেখা গেছে যে গোমূত্রের ডিস্টিলেট কিছু অ্যান্টি ক্যান্সার ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, মানে তাকে গতি দেয় এক ধরনের, যাকে বলা হয় বায়ো এনহ্যান্সমেন্ট। ট্যাক্সেল নামে একটা ক্যান্সার ওষুধের কার্যকারিতা গোমূত্রের কিছু এলিমেন্টের উপস্থিতিতে বৃদ্ধি পায় বলে, তার কার্যকারিতা বৃদ্ধি পায় বলে তার পেটেন্ট নেওয়া হয়েছে। কিন্তু এগুলো সবটাই গবেষণার মধ্যে চলছে, এখনো তার কিছু বের হয়নি, এবং এই দুটো কোনোটাই কিন্তু পরীক্ষিত সত্য নয়, একটা ধারণা। এর মানে এই নয় যে কেবল গোমূত্র খেলেই ক্যান্সার সেরে যাবে। এখন মুশকিল হচ্ছে গিয়ে যে এরা যখন গুজবটা ছড়ায় বা যখন এই মিথগুলোকে তৈরি করে, তখন তার সঙ্গে কোথা থেকে খুঁজে এই বিজ্ঞানের কিছু এলিমেন্ট তার মধ্যে দিয়ে দেয়। একটা গবেষণা চলছে, গবেষণা যে কোনো বিষয়ে হতে পারে। যারা বলবেন যে না, গোমূত্র নিয়ে আমি কোনো গবেষণাই করব না, সেটা খুব অন্যায়। তার কারণ হচ্ছে গিয়ে যে কোনো জিনিস নিয়ে যদি মনে হয় যে এটা নিয়ে আলোচনা করা উচিত, এটা নিয়ে গবেষণা করা উচিত, এটার প্রত্যেকটা জিনিস দেখা উচিত, দেখাই যায়। সেটা দেখার মধ্যে তো কোনো অন্যায় নয়। হ্যাঁ, সেটা দেখার জন্য গোয়ার সমুদ্র তটে যাবো গোবর হাতে নিয়ে কিনা, সেটা আলাদা ব্যাপার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটা নির্দিষ্ট পদার্থের কোষে প্রভাব ফেলা আর মানুষের জটিল শরীর রোগ নিরাময় করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তা অনেক সময় গুজব প্রচারকারীরা বোঝেন না, জানেন না, বা এড়িয়ে যান, বা জেনে শুনে এই কাজটা করেন। আসলে এই ধরনের গবেষণার শুরুয়াতটাই অবৈজ্ঞানিক জিদ বা বিশ্বাসের ফল। যখন গবেষণার আগেই ফলাফল ধরে নেওয়া হয় যে গোমূত্রে রোগ সারবে, মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে গোমূত্রে ক্যান্সার সেরে যাবে, এবারে গবেষণা শুরু হলো। এভাবে গবেষণা হয় না।
তাহলে গবেষকরা তথ্য প্রমাণের চেয়ে বিশ্বাসকে খাড়া করতেই বেশি মনোযোগী হবেন। ফলে গবেষণার নামে টাকা খরচ হবে ঠিকই, কিন্তু কোনো ওষুধ বা চিকিৎসা প্রোটোকল যেটা বলে সেটা তৈরি হবে না। সরকারি স্তরে CSIR বাজেট কমিয়ে এই ধরনের গবেষণায় টাকা বরাদ্দ করার যে প্রবণতা গত কয়েক বছরে লক্ষ্য করা গেছে, তা ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এটা অন্তরায়, এটা বুঝতে গবেষণা করতে হবে না। 100% মিথ্যেবাদী কুসংস্কারাচ্ছন্ন মূর্খ দেশের মাথায় বসে থাকলে এটাই স্বাভাবিক। একদিকে ভারত মহাকাশ বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা বলছে, অন্যদিকে অনলাইনে গোমূত্র বিক্রির এক বিশাল বাজার গড়ে উঠেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম যেরকম আমাজন, ইন্ডিয়া মার্ট, জেপ্টোর মতো সার্ভিসগুলোতে গোমূত্র আর গোবরের পণ্য অনায়াসে পাওয়া যাচ্ছে। বিশ্বাসের এই পণ্যগুলো এখন বোতলজাত হয়ে আধুনিক প্যাকেজিংয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, ঘুঁটে বিক্রি হয়, ঠিক আছে, জ্বালানি হিসেবে আমরা ঘুঁটের আগুনে, কারোর মনে হলো যে ঘুঁটের আগুনে আমরা মাংস রান্না করব, ঠিক আছে, হলো। কিন্তু গোমূত্র বিক্রি হচ্ছে চিহিতে বাজারে। 100 মিলিলিটার গোমূত্রের বোতলের দাম 60 থেকে 90 টাকা পর্যন্ত রাখা হয়েছে। সাধারণ পানীয় জল তার থেকে পানীয় জলের থেকে অনেক বেশি দামি। এই অনলাইন বাজার কেবল ধর্মীয় অনুষ্ঠানের জন্য গোমূত্র সরবরাহ করছে না, অনেক ক্ষেত্রে এটাকে ভেষজ, মহৌষধ হিসেবে বিপণন করা হচ্ছে। গোমূত্র আর্ক, পঞ্চদ্রব্য ঘৃত, গোমূত্র ট্যাবলেট, এই সমস্ত পণ্যগুলো ওজন কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, প্রেশার কমানো, এই সমস্ত নামে বিক্রি হচ্ছে। কিছু প্রিমিয়াম পণ্যের দাম লিটার প্রতি 400 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। ইন্ডিয়া মার্টের মতো সাইটে হাজার হাজার লিটার গোমূত্র সরবরাহের বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যা প্রমাণ করে যে এর পেছনে একটা সংগঠিত বাণিজ্য কাজ করছে। কেবল দেশের মধ্যেই নয়, ভারতের বাইরে গোবরের পণ্যের রপ্তানি বাজার তৈরি হয়েছে। 2024-25 সালে তথ্য বলছে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, চীন বিপুল পরিমাণে গোবরের সার এবং ঘুঁটে রপ্তানি করছে। এই আন্তর্জাতিক বাজার মূলত জৈব সার হিসেবে এর ব্যবহারকে উৎসাহিত করছে। কিন্তু এই তথ্যটা নিয়ে কিছু লোক, দেখেছো চীন গোবর নিয়ে যাচ্ছে, দেখেছো আমেরিকা গোবর, তারা বুঝতে নাকি পেরে গেছে যে এটা দিয়ে ক্যান্সার সারবে, আর আমরা বুঝতে পারছি না। এই রপ্তানি বাড়া নিয়ে দেশের ভেতরে একটা প্রচার চলছে। সাহেবরাও গোমূত্র কিনছে। গোমূত্র সংক্রান্ত গুজবগুলোকে বাঁচিয়ে রাখতে এই স্ট্যাটিস্টিক্সগুলো বিরাট বড় ভূমিকা পালন করছে। যখন যা হোক কিছুর সঙ্গে বিশাল অঙ্কের মুনাফা জড়িয়ে থাকে, তখন সেই ব্যবসায়িক গোষ্ঠীগুলো সচেতনভাবে অবৈজ্ঞানিক তথ্য প্রচার করতে থাকে, যাতে মানুষের বিশ্বাস অটুট থাকে। তাদের পণ্যে GMP সার্টিফাইড বা আয়ুর্বেদিক লাইসেন্সের তকমা ব্যবহার করে, যা সাধারণ মানুষের কাছে মনে হয় এটা লাইসেন্স, বৈধতার প্রতীক। যখন মানুষ দেখে যে একটা নামী অনলাইন প্ল্যাটফর্মে গরুর হিসি বিক্রি হচ্ছে, তার সঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যার মোড়ক দেওয়া আছে, তখন তারা গভীরে গিয়ে সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করেন। আর আমাজন বিক্রি করছে, কম কথা। কারণ 2026 সালে বিজ্ঞানের যুক্তির চেয়ে বিপণনের কৌশল অনেক বেশি প্রভাবশালী। বিজ্ঞানের চরম উন্নতির যুগে কেন মানুষ গোমূত্রের মতো বিষয়ে বিশ্বাস হারায় না, তার কারণ মূলত মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক। ভারত এক বিশাল অংশে গরু কেবল পশু নয়, ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। হিন্দুদের কাছে গরু গোমাতা বা পবিত্র প্রাণী, যার শরীরের প্রতিটা অংশই পবিত্র বলে গণ্য করানো হয়, কারণ রাষ্ট্র নেতারা এই মেসেজ দিচ্ছেন রোজ কাজে বের হওয়ার আগে গরুর সঙ্গে ছবি তুলিয়ে। এই গভীর ধর্মীয় সংস্কার মানুষকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে তারা গরুর গোবর বা গরুর মূত্র একে অপবিত্র মনে করার বদলে, নোংরা মনে করার বদলে আশীর্বাদ হিসেবে নিচ্ছেন। মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় কনফার্মেশন বায়াস, নিজের বিশ্বাসের সপক্ষে প্রমাণ খোঁজার একটা প্রবণতা। মানুষ যখন মনে করে যে গরু এক পবিত্র এবং অলৌকিক প্রাণী, তখন তারা কেবল সেই তথ্যগুলোই গ্রহণ করে যা তাদের এই বিশ্বাসকে সমর্থন করে। আর সেই সুযোগটাই নিচ্ছে এই হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রচার। তারা প্রাচীন ভারতের গৌরব পুনরুদ্ধারের নামে দাবি করে যে আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগে ক্যান্সারের ওষুধ জানতেন, সেই জন্য নাকি তখন ক্যান্সার হতো না। এটা বলা হয় না যে তখন ক্যান্সার ডিটেকশনের কোনো ব্যাপারই ছিল না। আমাদের পূর্বপুরুষদের অ্যাভারেজ এজ ছিল 36, 37, 38। আমি বলছি কেবলমাত্র 1900 সালের কথা। 37, 38 ছিল অ্যাভারেজ মানুষের বাঁচার আজকে সেটা দাঁড়িয়েছে 70, 75-এ। ঠিক মানে ব্যাপারটা কি, তখন ক্যান্সার ডিটেকশন হতো না, কিন্তু ওরা নাকি গরুর জানতো যে গোবর খাইয়ে ক্যান্সার হতো না তখন। এখন খাই না আমরা, তাই জন্য হচ্ছে। পশ্চিমা বিশ্ব নাকি সেই সমস্ত সায়েন্স চুরি করে নিয়েছে বা অস্বীকার করছে। এই ধরনের জাতীয়তাবাদী আবেগ মানুষকে যুক্তিহীন করে তোলে।
এর ফলে সমাজে এক ধরনের এপিস্টেমোলজিক্যাল মার্ক, জ্ঞানের একটা ধোঁয়াশা, এক ধরনের আপনার সামনে এক ধরনের অদ্ভুত একটা হ্যালুসিনেশন তৈরি করে। ধর্ম এবং বিজ্ঞান কেমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যে সাধারণ মানুষ কোন পরীক্ষা, কোন গবেষণা মিথ্যে, কোনটা সত্যি, কোনটা কেবল বিশ্বাস, তা আলাদা করতে পারেন না। প্রভাবশালী নেতা, স্বঘোষিত গরম ধর্মগুরুরা জনসমক্ষে দাবি করেন তারা নিয়মিত গোমূত্র পান করে সুস্থ আছেন, তখন সাধারণ ভক্তদের কাছে সেই ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোনো ল্যাবরেটরি রিপোর্টের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। আর দুঃখজনকভাবে অনেক সময় ক্যান্সারে আক্রান্ত মানুষ আধুনিক কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বা মূলত খরচের ভয়ে এই ধরনের বিকল্প পথের দিকে ঝুঁকে পড়েন এবং শেষ পর্যন্ত চিকিৎসার মূল্যবান সময় নষ্ট করেন, বা সামনে দাঁড়িয়ে দেখেন ঠিক আছে অ্যালোপ্যাথি খাচ্ছে, খাক, একটু গোমূত্রও খাক। আর ঠিক এই সময়ে হিন্দু জাতীয়তাবাদের চাগিয়ে ওঠার সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এক ধরনের গ্ল্যামারাইজেশন, আতিশয্য লক্ষ্য করা যাচ্ছে এখন। এটা কেবল ব্যক্তিগত বিশ্বাসে সীমাবদ্ধ নেই, এটা রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় পরিণত হয়েছে। গোমূত্রকে সমর্থন করা মানে আমি নিজের সংস্কৃতির প্রতি অনুগত, এটা আমার কালচার নাকি গোমূত্র খাওয়া, গোবর খাওয়া। আর না থাকলেই তুমি দেশদ্রোহী, তুমি পাকিস্তানি, কমিউনিস্ট, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আচ্ছা একবার রামায়ণ খুলে দেখুন, একটা মহাভারত খুলে দেখুন তো, কোথায় কোনো এত বীর, তারা এত রকমের অস্ত্র চালায়, তাদের এত বিরাট শক্তি, কোথাও বলেছে কেউ গোমূত্র, ভীম গোমূত্র পান করছেন, অর্জুন গোবর খাচ্ছে মেখে মেখে, হয়েছে এসব। কিন্তু এই সমস্ত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যার ফলে বিজ্ঞান মনস্ক মানুষজনেরা অনেক সময় চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন, যাতে তাদের সংস্কৃতি বিরোধী তকমানা লাগিয়ে দেয়। দেশে ক্যান্সারের আধুনিক চিকিৎসার অভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারান, সেখানে অবৈজ্ঞানিক গুজবের পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমরা কেবল একটার কথা বললাম, এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম ধরনের গবেষণা চলছে। কেবল অপরাধ নয়, এটা একটা জাতীয় লজ্জা। 2026 সালে দাঁড়িয়ে ভারতের প্রয়োজন প্রকৃত গবেষণা, যা মানুষের জীবন রক্ষা করবে। অবৈজ্ঞানিক বিশ্বাসকে তুষ্ট করার জন্য জন অর্থের অপচয় নয়। যা হয়েছে সেটা আমাদের সমাজ, রাষ্ট্র আর প্রশাসনিক ব্যবস্থার বিজ্ঞান মনস্কতার অভাবের এক নোংরা নগ্ন প্রতিফলন। একটু ভাবুন। আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করুন, প্লিজ করুন, আমরা জবাব দেব। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।